নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি ভারতীয় ফুটবলের টপ টায়ার লিগ অর্থাৎ আইএসএল এর বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম ভারতীয় ফুটবলের নতুন সংবিধানের কাজ যেহেতু শেষের পথে, সেহেতু এবার থেকে এআইএফএফ এর যাবতীয় ফোকাস থাকবে আইএসএল এর দিকে। আর চলতি মৌসুমের আইএসএল এর কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয়, এবার কিন্তু তার চেষ্টা করবে এআইএফএফ। আর ঠিক সেই মতনভাবেই চলতি মৌসুম এবং আগামীতে আইএসএল এর বিষয়ে এবার কিন্তু বড়সড় পদক্ষেপ নিয়ে নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। তো তোমরা জানো 15 অক্টোবরের মধ্যে আইএসএল এর টেন্ডার ডাকার প্রক্রিয়াটা শুরু করতে হবে, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। তবে ওই নির্দিষ্ট দিনের একদিন পরে, মানে গতকাল, এআইএফএফ এর তরফ থেকে আইএসএল রিলেটেড নতুন টেন্ডার প্রকাশ করা হয়েছে। আর ওই টেন্ডারের উল্লেখযোগ্য বিষয়বস্তুগুলো হচ্ছে আগামী 15 বছরের জন্য নতুন টেন্ডার ডাকা হয়েছে। কোনো সংস্থার 2024-25 অর্থবর্ষের শেষে 250 কোটি টাকা টার্নওভার থাকলেই তারা কিন্তু এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। মানে কোনো বাণিজ্যিক সংস্থার মিনিমাম কিন্তু 250 কোটি টাকা টার্নওভার থাকলেই সেই বাণিজ্যিক সংস্থা এই আইএসএল এর টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। এর পাশাপাশি এই টেন্ডার নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা 21 অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এছাড়াও দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5 নভেম্বর। মানে আগামী 5 নভেম্বরের মধ্যে সমস্ত বাণিজ্যিক সংস্থাগুলোকে এই টেন্ডারের দরপত্র তাদের জমা দিতে হবে। তবে টেন্ডারের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা হলেও কবে থেকে এই টেন্ডারের দরপত্রগুলি খোলা হবে তা কিন্তু এখনও জানানো হয়নি। এছাড়াও 15 বছরের জন্য দেশের সর্বোচ্চ লিগ আয়োজনের সত্ত্ব দেওয়া হবে, যেখানে বিডের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে বছরে 37.5 কোটি টাকা। মানে বছরে 37.5 কোটি টাকা থেকে এই বিডটা চালু হবে। এবং এই টেন্ডারের বিজয়ী সংস্থাকে প্রতি বছর 5% হারে এআইএফএফকে প্রদেয় অর্থ বাড়াতে হবে। মানে প্রতি বছর কিন্তু এই অ্যামাউন্টের 5% বাড়াতে হবে ওই বিজয়ী সংস্থাকে। এছাড়াও 14টি দল নিয়ে এবারের লিগ আয়োজন করা হবে। 2025-26 মৌসুমে শেষ সর্বোচ্চ লিগ স্থান অধিকারী দলের অবনমন ও আই লিগ থেকে চ্যাম্পিয়ন দলের উন্নয়ন একসাথে চলবে। মানে এবার কিন্তু 2025-26 মৌসুম থেকে আইএসএল এ প্রমোশন এবং রেলিগেশনটা চালু হয়ে যেতে চলেছে। এর পাশাপাশি সর্বোচ্চ লিগে ডাবল লেগ রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে এবং তারপর সুপার 6-এ 2টি সিঙ্গেল প্লে অফ এবং তারপর ডাবল লেগ সেমিফাইনাল ও সবশেষে ফাইনাল অনুষ্ঠিত হবে। আর এবার থেকে আইএসএল এর মোট ম্যাচের সংখ্যা হবে রবিন রাউন্ডে 182টা প্লাস সুপার 6-এ 7টা, মানে মোট 189টা ম্যাচ থাকবে। এবং সর্বশেষ পয়েন্টটা হচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া যাবে না। তবে তার পরিবর্তে আইএসএল এর শুরুর সময়ের দলগুলি প্রতি বছর নিজেদের আয়ের 10% ও পরে যোগ দেওয়া দলগুলির প্রতি বছর নিজেদের আয়ের 20% সর্বোচ্চ লিগের আয়োজক সংস্থাকে অর্থাৎ এআইএফএফকে বাণিজ্যিক সহযোগিতা প্রদান করবে। তো এই সমস্ত বিষয়গুলোকে রেখেই আগামী 15 বছরের জন্য টেন্ডার ডাকা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কত দ্রুত এই বিড পেপারের যাবতীয় কাজকর্ম সমাপ্ত করে নতুন ইনভেস্টর চূড়ান্ত করে এআইএফএফ। তবে আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যেই এই টেন্ডারজনিত সমস্ত সমস্যাকে মিটিয়ে ফেলে ডিসেম্বর মাস থেকেই আমাদের প্রিয় লিগ অর্থাৎ আইএসএল চালু হয়ে যাবে। আর এই নিউজটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতন সমস্ত আইএসএল প্রেমীদের কাছে একটা বড় সুখবর সেটা বলাই যায়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সকল আইএসএল প্রেমীরা সেই দিনের অপেক্ষায় রয়েছে যেদিন তাদের প্রিয় লিগের বল মাঠে গড়াবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আইএসএল এর নতুন ইনভেস্টর হিসেবে তুমি কাকে দেখতে চাইছো, এফএসডিএল কে নাকি নতুন কোনো বাণিজ্যিক সংস্থাকে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে CR7 এর ভারতের আসার বিষয় নিয়ে। তো তোমরা সকলেই জানো আগামী ডিসেম্বর মাসে ভারতে আসছে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। অপরদিক দিয়ে আবার ACL2 এর মঞ্চে এফসি গোয়ার প্রতিপক্ষ ফুটবলের আর এক জনপ্রিয় খেলোয়াড় তথা CR7 এর দল আল নাসার। আর আগামী 22 অক্টোবর সেই আল নাসারের বিরুদ্ধেই এফসি গোয়ার হোম ম্যাচ রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে তা হচ্ছে সবকিছু ঠিকঠাকভাবে থাকলে এই চলতি মাসেই CR7কে কিন্তু আমরা ভারতে দেখতে পেতে পারি। তো যেমনটা আপডেট, গতকাল আল নাসারের 2 কর্মকর্তা তারা গোয়াতে এসে পৌঁছেছে গোয়ার আগামী 22 তারিখের ম্যাচের সমস্ত সুযোগ সুবিধাগুলো পরীক্ষা করতে, যাদের মধ্যে রয়েছে গোয়ার স্টেডিয়াম এবং উপযুক্ত হোটেল। এবং যেমনটা আপডেট জানা যাচ্ছে এই 2 বিষয় ইন্সপেকশন করার পর এবার কিন্তু আল নাসারের ওই 2 কর্মকর্তা
তারা ভারতের স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলবে এবং তারপর এয়ারপোর্টের নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করবে এবং তাদের যদি মনে হয় সমস্ত বিষয়গুলো সঠিক আছে বা এই ম্যাচটা পরিচালনা করার জন্য এফসি গোয়া ম্যানেজমেন্টের তরফ থেকে তারা সম্পূর্ণ ফেসিলিটিতে তারা স্যাটিসফাইড, তাহলেই কিন্তু আল নাসরের সিনিয়র দলকে আগামী 22 তারিখের ম্যাচে খেলার অনুমতি দেওয়া হবে। আর যদি সমস্ত বিষয় ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওই 22 তারিখের ম্যাচে CR7কেও দেখা যেতে পারে এফসি গোয়ার স্টেডিয়ামে। তবে যদিও বা এখনও পর্যন্ত CR7-এর বিষয়ে চূড়ান্ত আপডেট প্রকাশ্যে আসেনি। তবে যদি আল নাসরের ওই দুই কর্মকর্তা মনে করেন এই ম্যাচ খেলার জন্য CR7-এর ভারতে আসলে কোনো সমস্যা হবে না, তাহলে কিন্তু CR7কে এই ম্যাচে খেলার উদ্দেশ্যে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে আল নাসরের তরফ থেকে। সো হোপ ফর দ্য বেস্ট, যাতে আল নাসরের ওই দুই কর্মকর্তা সমস্ত বিষয়ে স্যাটিসফাইড হয়ে CR7কে ভারতে আসার অনুমতি প্রদান করে। সো এবার নেক্সট আপডেটটা IFA শিল্ডের ম্যাচ নিয়ে। তো তোমরা জানো ইতিমধ্যেই আমরা চলতি IFA শিল্ডের দুই ফাইনালিস্ট দলকে পেয়ে গেছি, যেখানে আগামী 18 তারিখ সন্ধ্যে 6টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই ঐতিহ্যবাহী শিল্ডের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে। তোমরা জানো মোহনবাগানের শেষ ম্যাচে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেখানে ম্যাচ শেষেও বাগান সমর্থকরা তারা স্টেডিয়ামের বাইরেও প্রোটেস্ট করে এবং তারা প্লেয়ারদের গাড়ি ঘিরেও বিভিন্ন বিক্ষোভ দেখায় এবং তার মাঝেই দেখা গেছে সমর্থকদের ওই প্রোটেস্টকে বন্ধ করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে লাঠিচার্জ করতে, যার ফলে কিন্তু আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে বাগান জনতা। আর সমর্থকদের গায়ে কেন পুলিশ প্রশাসন হাত তুলল এই বিষয়ে জানার জন্য ওদিনই কিন্তু IFA ম্যানেজমেন্টকে চিঠি পাঠায় মোহনবাগান ম্যানেজমেন্ট। আর অবশেষে গতকাল IFAর তরফ থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের পাঠানো ওই চিঠির উত্তর জানানো হয়েছে। IFA কর্তা অনির্বাণ দত্ত তিনি জানান, প্লেয়ারদের সুরক্ষার জন্য সমর্থকদের ভিড় এড়াতে IFAর দ্বারা নিয়োজিত পুলিশ প্রশাসন তারা সমর্থকদের গায়ে হাত তুলেছে। মানে IFA কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে তাদের দ্বারা মোতায়েন করা পুলিশ বাহিনী তারা কিন্তু বাগান সমর্থকদের গায়ে হাত তুলেছে। এর পাশাপাশি গতকাল বিধাননগর পুলিশ প্রশাসনের তরফ থেকে বাগান ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি ফাইনাল ম্যাচে টিম বাসে করে না আসে তাহলে কিন্তু পুলিশ প্রশাসন তারা দলের স্টাফ এবং খেলোয়াড়দের কোনো সিকিউরিটি দিতে পারবে না। মানে তোমরা দেখেছিলে গত ম্যাচেও মোহনবাগান দলের প্লেয়ার ও কোচিং স্টাফরা তারা পার্সোনাল গাড়িতে করেই স্টেডিয়ামে এসেছিল। আর তার জন্যই পুলিশ আধিকারিকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফাইনাল ম্যাচে মোহনবাগান দলকে টিম বাসে করে স্টেডিয়ামে আসতে। সেক্ষেত্রে আগামী 18 তারিখ যুবভারতীর সামনে আরও একবার উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হতে পারে, তেমনটাই আন্দাজ করে পুলিশ প্রশাসনের তরফ থেকে বাগান ম্যানেজমেন্টকে কিন্তু এমন হুঁশিয়ার পাঠানো হয়েছে। তো এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ফাইনাল ম্যাচের আগে মোহনবাগানের শক্তি বৃদ্ধি নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান দল থেকে 5 সিনিয়র প্লেয়ার এবং 3 জুনিয়র প্লেয়ার তারা যোগ দিয়েছিল জাতীয় শিবিরে, যার কারণে ওই সমস্ত প্লেয়ারদের ছাড়াই শিল্ডের 2 ম্যাচে খেলতে হয়েছে মোহনবাগানকে। তবে আগামী 18 তারিখের মেগা ফাইনাল ম্যাচের আগেই জাতীয় দলের দায়িত্ব সেরে বাগান শিবিরে যোগ দিয়েছে জাতীয় শিবিরে থাকা 8 প্লেয়ার। আর ওই 8 জন প্লেয়ার যোগ দেওয়াতে ফাইনাল ম্যাচের আগে যে কোচ হোসে মলিনার হাতে অনেকটাই শক্তি বৃদ্ধি হয়ে গেল সেটা বলাই যায়, কারণ দলের মিডফিল্ড পজিশনে আপুইয়া ও দীপক টাংরির মতন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু খুবই দরকার ডার্বিতে দলের মিডফিল্ডকে কন্ট্রোল করার জন্য। এর পাশাপাশি দলের আপফ্রন্টের 2 ভরসাযোগ্য প্লেয়ার অর্থাৎ লিস্টন কোলাস এবং সাহাল আব্দুল সামাদ এদের দুজনেরও আগমনে ডার্বি ম্যাচে যে দলের আপফ্রন্টের শক্তি বেশ খানিকটা বৃদ্ধি পেল সেটা বলাই যায়। অপরদিক দিয়ে আবার ইস্টবেঙ্গল দল থেকেও নাওরেম ময় সিং এবং আনোয়ার আলী এই দুজন জাতীয় শিবিরে ছিল এবং এরা দুজনেও কিন্তু ইতিমধ্যেই ডার্বি ম্যাচের জন্য লাল হলুদ শিবিরে যোগদান করেছে। সেক্ষেত্রে আগামী ডার্বি ম্যাচে যে 2 দলের কোচ নিজেদের পূর্ণ শক্তিশালী দলকেই হাতে পাচ্ছে ডার্বি ম্যাচে বাজিমাত করার জন্য তা বলাই যায়। সেহেতু আগামী 18 তারিখ যে আমরা একটা হাড্ডাহাড্ডি ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার মনবীর সিংকে নিয়ে। তো তোমরা জানো পুরনো চোটে ব্যথা অনুভব করার জন্য গত ম্যাচে মনবীর সিংকে দলে রাখেনি কোচ হোসে মলিনা, কারণ ফাইনাল ম্যাচে মনবীর সিং এর মতন গুরুত্বপূর্ণ উইঙ্গারকে খুবই দরকার মোহনবাগান দলের উইং পজিশনকে সামলানোর জন্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় সুখবরটা বেরিয়ে আসছে তা হচ্ছে চোট থেকে রিকভারি করে গতকাল দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে মোহনবাগান দলের এই অভিজ্ঞ উইঙ্গার মনবীর সিং।
সেহেতু মনবীর সিংও যদি ডার্বি ম্যাচের জন্য অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে কিন্তু দলের রাইট উইং পজিশন নিয়ে বাগান জনতার মনের মধ্যে যে চিন্তাটা ছিল সেটাও কিন্তু দূর হয়ে যেতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হচ্ছে আগামী 18 তারিখের ডার্বি ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেহেতু তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।